আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ইসলামী ব্যাংক পিএলসি ইনসাইডে, সাথে রয়েছি রহমান রাশেদ। ভিগো ওয়্যার গার্ড প্রয়োজন মতো বাঁকানো যায়, অধিক চাপেও ভাঙে না। ভিগো। গত বছরে অর্থনীতির সার্বিক চিত্র কি এবং রাজস্ব আদায়ের হার কি, এই ব্যাপারে কথা বলতে আজকে আমরা আয়োজনে আমন্ত্রণ জানিয়েছি স্টুডিওতে জনাব ডক্টর মোহাম্মদ আব্দুল মজিদ, তিনি সাবেক চেয়ারম্যান এনবিআর। ডক্টর মোহাম্মদ আব্দুল মজিদ, স্বাগত জানাচ্ছি, অনেক ধন্যবাদ স্টুডিওতে আসার জন্য। আমরা 2025 সালের অর্থনীতির সার্বিক চিত্র এবং রাজস্ব আদায়ের হার নিয়ে কথা বলতে চাই আজকের আয়োজনে। বিশেষ করে খুব স্বাভাবিকভাবে আইএমএফ বলেন, আইডিবি বলেন, সবারই একটা ভবিষ্যৎবাণী থাকে যে বছরটা কেমন যাবে। এখানে আলোচনায় ছিল যে প্রবৃদ্ধির হার কি হ্রাস পাবে নাকি বৃদ্ধি পাবে, এছাড়াও মূল্যস্ফীতি পুরো বছর জুড়ে আলোচনায় ছিল। আপনার মতামত নিতে চাই প্রথমে এই ব্যাপারে। জুলাইয়ের যে আন্দোলন, যে তারপরেই একটা পূর্ণাঙ্গ বছর যেটা বোঝায় সেটা ছিল 2025। জুলাইয়ের পরে 3-4 মাস তো এমনিতেই একটু গোছাতে সময় লেগেছে, কিন্তু 25-এর দিকে সবাই তাকিয়েছিল এবং 25 যা করবে তার উপরে 26-এর ভিত্তি নির্মিত হবে। প্রত্যাশা এই ছিল যে 25-এ এমন কিছু করা হবে বা যাবে যাতে ওই ঝিমিয়ে পড়া অর্থনীতি যেন জেগে ওঠে এবং তাকে যেন এমন একটা হৃষ্টপুষ্ট করে দেওয়া যায় যাতে 26 এসে ভালো থাকবে যখন সে আসবে। কিন্তু 25-এর শুরু থেকে প্রথম দিকের মাঝামাঝি সময় পর্যন্ত একটি অনিশ্চিত অবস্থা ছিল, এই যে আদৌ নির্বাচন হবে কি না, কে হলে বা অথবা এই অন্তর্বর্তীকালীন সরকারই একে আরও টেনে নিয়ে যাবেন কি না, এই ধরনের অবস্থা। 25-এর অর্থ বছরের মাঝামাঝি সময়ে যখন এসে দেখা গেল, বোঝা গেল যে একটা নির্বাচন হবে, কারণ নির্বাচনটাই প্রয়োজন হচ্ছে যে অর্থনীতির একটা রাজনৈতিক পরিস্থিতি সুন্দর না হওয়া পর্যন্ত, ডেমোক্রেসি না হওয়া পর্যন্ত বিদেশি বিনিয়োগ আসছে না, দেশীয় বিনিয়োগ স্থবির হয়ে পড়ে আছে, দ্রব্যমূল্যের তেমন কোনো সমাধান করা যাচ্ছে না। তো সবাই তখন মনে করলেন, এখনও মনে করছেন যে অন্তত একটা নির্বাচন হলে বা সরকার, নতুন একটা সরকার হলে সে তখন দায়িত্বগুলো নিতে পারে। 24 জুলাইয়ের শেষের দিকে এই প্রত্যাশা ছিল যে এই অন্তর্বর্তীকালীন সরকারই এটাকে টেনিয়ে আনতে পারবে বা গুছিয়ে আনতে পারবে, এরকম ধরনের একটা বিশ্বাস ছিল। কিন্তু সেই বিশ্বাসে দেখা যাচ্ছে যে ঠিক সেইভাবে রেসপন্ড করেনি পরিস্থিতি। তো ফলে ওনারা বেশিক্ষণ সময়টা গিয়েছে সংস্কার তৈরি করার জন্য, সংস্কারের পথ নকশা ঠিক করে দেওয়ার জন্য। কিন্তু পথ নকশা ঠিক করে দিলে তো হবে না, সেই পথ নকশায় ওঠার জন্যে, সেই পথে ওঠার জন্যে যারাই উঠবেন তাদের সক্ষমতা, এবং সেই সক্ষমতা তাদের নিজেদের না, অর্থনীতির সক্ষমতা। অর্থনীতি যদি সুস্থ না থাকে বা না হয়, তাকে যদি তার ভিতরে যে বেশ 5টা বসংবাদ যে সমস্যা, যেমন ব্যাংকিং খাতের যে বিরাট দুরবস্থা, বিনিয়োগের যে দুরবস্থা, বৈদেশিক বিনিয়োগের খরা, তা ফরেন কারেন্সির রিজার্ভের পরিস্থিতি খারাপ, রেমিটেন্স দুর্বলতা, আমদানি রপ্তানি তো একদম পিছিয়ে। এই যে 5টা বিষয়, এই 5টা বিষয়ে একটা গুণগত পরিবর্তন না হলে বা একটা পথে না উঠলে 26 কেমন হবে, বা একটি আসন্ন অত্যাসন্ন নতুন যে সরকার আসবে তাদের জন্য শুধু নির্বাচিত হয়ে আসলে তো হবে না, তাকে তো এই অর্থনীতির পুরো দায়ভারটা কাঁধে নিতেই হবে, নিতেই হচ্ছে। সেই দায়ভার নীতি যেয়ে সেইটার থেকে উত্তরণের ক্ষেত্রে আবার বলছি, ওই জনগণের সহায়তায় প্রয়োজন হবে। কারণ জনগণ যদি ঠিক মতন রেসপন্ড না করে, কোঅপারেট না করে, এবং কোঅপারেট করার জন্যই ওই যে পেটে খেলে পিঠে সহায় যে কথাটা, জনগণ যে সাপোর্ট করবে, সেই সাপোর্ট করার জন্য জনগণেরও তো একটা নিজস্ব রেজিলিয়েন্স পাওয়ারটা অক্ষয় থাকতে হবে। এখন যদি দেখা যায় যে আমার শিক্ষার অবস্থা খুব খারাপ, স্বাস্থ্যের অবস্থা খুব খারাপ, তারপরে আমার বিনিয়োগ নাই, চাকরির বিষয় খারাপ, সব কিছু থেকেই যখন হবে, তখন সেই মানুষের কাছ থেকে সুচিন্তিত, সুললিত, সুস্বভাবিত সাপোর্ট পাওয়াটা কিন্তু কঠিন হয়ে যাবে। কিছু সংস্কারের কথাও বলছিলেন, যে সংস্কারগুলো আমরা দেখেছি যে ব্যাংকিং খাতে যে সুশাসনের অভাব ছিল, সেই জায়গায় তারা সংস্কারের চেষ্টা করেছেন। অর্থনৈতিক সংস্কারের কথা বলি, রেমিটেন্সের প্রভাবে একটা ইতিবাচক দৃশ্য আমরা দেখেছি, বিশেষ করে জুলাই পরবর্তী সময়। তারপরও কি বলবেন যে এখানে অন্তর্বর্তী সরকারের যে সংস্কারের জায়গায় যে পদক্ষেপগুলো নিয়েছে, সেই জায়গায় কি তারা উতরে গেছে? আপনার মূল্যায়ন কী হবে? আমি মনে করি জনগণ ক্যান ডু ইট। আমি গতকাল শ্রীলঙ্কার থেকে ফিরেছি, আমি সেখানে যেও দেখলাম, যেমন ওদের প্রথম সমস্যাটা ছিল একটা রাজনৈতিক অস্থিরতা, গোতাবায়ার এই ইত্যাদি এগুলো নিয়ে যাওয়া, তা সেটার একটা তারা সমাধান, গোতাবায়া পালিয়ে যেয়ে তাদেরকে বিচার আচারের বিষয় তারা এসে একটা রাজনৈতিক স্থিতিশীলতা সেখানে কিন্তু এসেছে। দ্বিতীয় তাদের সমস্যা ছিল তাদের
বৈদেশিক ঋণ এত বেশি হয়ে গেছিলো, তারা তো দেউলিয়া হয়ে যাচ্ছিল। তো সেটা তারা আইএমএফের সাথে, আপনি কিছুক্ষণ আগে আইএমএফের কথা বলছিলেন, আইএমএফের সাথে পুরো চুক্তিটা, যে চুক্তিটা আগের গভর্নমেন্ট করেছিল এবং সেখানে যে ভুলভাল ছিল সেগুলোকে তারা এসে যেটা বললো, তাদের জনগণের পক্ষ থেকেও খুব সিরিয়াসলি কথা উঠলো যে আইএমএফের কথা খুব হিসেব করে শোনেন। আচ্ছা, কারণ সেই কিন্তু আমাদের কয়েকটা পলিসিতে এমন একটা করেছে যে কৃষি, তারপরে ওই ভর্তুকির ব্যাপারগুলোতে আইএমএফ তো বরাবরই শর্ত দিয়ে থাকে। হ্যাঁ, ও শর্ত সেটা তো দিয়ে বাংলাদেশের ক্ষেত্রেও হয়েছে। হ্যাঁ, হয়েছে। না, এখানে পার্থক্য হচ্ছে দুটোর বলছে, উদ্ধার পাওয়ার না পাওয়ার ব্যাপারে বলছি। ওরা কিন্তু দেখলাম যে আইএমএফ এর বেশ কিছু কথা শুনতে যেয়ে তাদের প্রবলেম হয়ে গেছে, এটা ঠিক আছে, এটাকে মেনে নিয়েছে, নিয়ে তারা আইএমএফকে বলেছে দেখেন আপনার সাথে নজায়ুম, যদি আমার কথা ভালো করে না শোনেন। ফলে তারা নতুন করে ডায়ালগ শুরু করেছে আইএমএফ এর সাথে, করে তার থেকে সেখান থেকে একটা বেল আউট প্ল্যানে টাকা নিয়েছে। আগের ওই সত্যগুলো মেনে কন্টিনিউয়াসলি করে আরও অধঃপতনের দিকে যায়নি। হ্যাঁ, তারা বেল আউট করেছে, একটা ভালো করে আলোচনা করে শর্তগুলো নিয়ে, খুব বেশি টাকা নেয়নি, বলছে আমার অল্প কটা টাকা দেন কিন্তু আমার মাতব্বারিটা কম করবেন। মাত্র $2.5 বিলিয়ন বেল আউট প্ল্যান করলো এবং শর্তগুলো ওইভাবে নিল যে তুমি আমাকে সুস্থ হতে বলছো, সুশাসিত হতে বলছো, এগুলো বলছো, আমি এগুলো করব, কিন্তু এইটার উপরে তুমি এমন কোনো শর্ত দিতে পারো না যেটা আমি পালন করতে গেলে আমি বিপদে পড়ব। আমাদের এখানে যেটা মনে হয়েছে যে আমরা সেই যে আগের আমাদের পতিত সরকারের সময় তারা যে আইএমএফের সাথে যে শর্তগুলো নিয়েছিলেন, 3টা কারণে তারা নিয়েছিলেন শর্ত দিয়ে। একটা হচ্ছে তারা বুঝেছিলেন যে এই অর্থনীতি খুব একটা বিপাকে পড়তে যাচ্ছে, তা ঠিক আছে অন্তত আইএমএফ যা বলতেছে ওর সত্য সব শুনিয়ে অন্তত মানুষের সাথে করার জন্য বুঝাই যে আমি আইএমএফ সত্য নিয়েছি, নিয়ে আমি এটা করেছি। কিন্তু এখানে যেটা হওয়া উচিত ছিল, যেমনটি শ্রীলঙ্কায় হয়েছে, প্রথমে সেই ব্যাপারটা রিভিউ করা দরকার ছিল। সেই আগের সেই সত্য সবই রাখা আছে, সেই শর্ত রেখে সেই ট্রিগারগুলো দিয়ে আমি চলতেছি। অর্থাৎ আমি এখনো কিন্তু আগেরটা বাতিল করিনি এবং বা রিভিউ করিনি বা বেল আউট প্ল্যানের দিকে যাইনি। তার ওইসব শর্ত সব আছে, ভর্তুকি এই করতে হবে, বিদ্যুতের এই দাম কমাতে হবে, অর্থনীতি আরো চাপে পড়ছে বলে মনে করেন। ফলে ওইটা সহ্য করতে যেয়ে ইকোনমি কিন্তু আরো বেশি অসুস্থ হয়ে গেছে। তাদেরও রেভিনিউ অনেক নিচে নেমে গিয়েছিল এবং সেখানে অনেকগুলো মানে ওই যে বিশেষ ধরনের ছাড় দিয়ে, হ্যাঁ, তারা এসে ওইটাই করলো, আইএমএফের সাথে ওই চুক্তি নিল যে আমি রেভিনিউকে গোছাবো এবং এখানে আমি কিছু কঠোর হব, কিছু জিনিসে আমি রিভাইভ করবার চেষ্টা করব এবং তুমি এখানে তাদের রেভিনিউ অবস্থা কিন্তু রেভিনিউ আর্নিংয়ের অবস্থা কিন্তু ভালো। আমাদের এখানে যেটা হয়েছে যে আমরা রেভিনিউ আর্নিংয়ে কিন্তু নাটকীয় কিছু করতে পারলাম না, কিছু উঠায়নি। হ্যাঁ, আমাদের যদিও প্রচুর সুযোগ ছিল এই সময়ে, অন্তত একটি নিরপেক্ষ সরকার, যারা ফাঁকি দিয়ে চলে গেছে বা যারা গেলে সেগুলো উদ্ধার করার একটা ভালো সুযোগ ছিল। এখানে যেটা দেখা যাচ্ছে যে এটা যেন মনে হচ্ছে যেন এটা স্বাভাবিকভাবে চলেছে, বরং রেভিনিউ এর ব্যাপারে, এটা উদ্ধারের ব্যাপারে কিছু নেই। বড় বড় কোম্পানি নতুন করে পরিকল্পনা পুনর্বিবেচনা বা নতুন পরিকল্পনা করা, কোম্পানিগুলোকে কি ব্যবস্থা নিচ্ছেন এটা এখনো বোঝা যায়নি। আর যেখানে কিছুদিন আগেও যখন 24 সালের নির্বাচনে যারা বিপুল সম্পদের ঘোষণা দিয়ে পার্লামেন্টে এসছিলেন, তাদের সব রেকর্ড তো আছে নির্বাচন কমিশনে। এই সময়টাই কিন্তু এগুলো তাদের ধরার দরকার ছিল, উচিত ছিল। একটু তারা লক্ষণ করেছেন এবার, যে রিভাইজ করার সময় তারা টার্গেটটা কমাননি, বাড়িয়ে দিয়েছেন, অর্থাৎ একটা প্রেশার ক্রিয়েট করতে চাচ্ছেন। তো সেটা নির্ভর করবে অর্থনীতির চলনশীল থাকার উপরে। ডক্টর মোহাম্মদ আব্দুল মজিদ, আপনি রাজস্ব আদায়ের চিত্রের কথা বলছিলেন, বিশেষ করে বলছিলেন যে সেখানে একটা লক্ষ্যমাত্রা নির্ধারণ হয় এবং সেই লক্ষ্যমাত্রা অনুযায়ী রাজস্ব আদায় করা সম্ভব হয়েছে কিনা, সেখানে বরাবরই আমরা একটা গ্যাপ লক্ষ্য করি। সেটা কেন, বা এখনকার যে চিত্র, তাতে করে আপনি কিছু কারণও উল্লেখ করছিলেন, বলবেন? আমাদের ট্যাক্স জিডিপি রেশিওটা যদি দেখি, যে আমরা প্রায় সর্বনিম্ন সবাই শেষে নিচে চলে আসি, 7-8-এর মধ্যে আমরা আছি। এখান থেকেই বোঝা যায় যে আমার ইকোনমিতে জিডিপির গ্রোথ হচ্ছে, মানুষের কাছে টাকা আছে, এবং সেটা যদি আমি নিতে পারতাম, আমার করের আওতায় যদি আনতে পারতাম, তাহলে আমার এই অর্থনীতিতে ইনইকুয়ালিটি, যেটা বৈষম্যটা, সেটাও কমানো সম্ভব হতো। প্লাস আমার রেভিনিউ আর্নিংটা, ট্যাক্স জিডিপি রেশিওটা 15-তে অন্তত নিয়ে যাওয়া উচিত ছিল বা সম্ভব ছিল, হওয়া উচিত ছিল। সুতরাং আমি এই বছরে রেভিনিউ আর্নিংয়ের ট্যাক্স জিডিপি রেশিওটা অন্তত 7-এর থেকে অবশ্যই মনে করি 10-11 বা 10-11-12 দিকে নিয়ে যাওয়ার একটা ভালো সুযোগ
ছিল, ইকুয়ালিটি ইনইকুয়ালিটি কমানো বা ইত্যাদি ইত্যাদি। তো সেইটাতে উদ্যোগের যথেষ্ট দেখা যাচ্ছে। এনবিআরকেও তাদের কর্মপদ্ধতির সংস্কারের জন্য একটা কমিটি গঠন করা হয়েছিল, আমরা সেই কমিটির রিপোর্টও জমাও দিয়েছি সেদিন। কিন্তু এইটা পড়বার সময় বা এইটা দেখার সময় বা এর প্রতি দেওয়ার ব্যাপারটা মনে হয় সেখানে রেসপন্ডিংটা ঠিক মতন হয়নি, যেটা আমি শ্রীলঙ্কায় দেখেছি। আমি আবার বলছি বারবার শ্রীলঙ্কার সাথে এর করছি কেন, যে তারা কেন একটা জলজান্ত এর থেকে উঠে আসছে যে তারা রেভিনিউতে কিন্তু সাকসেসফুল, তারা রেভিনিউ আর্নিংয়ে যথেষ্ট জোর দিয়েছে, কোন কোন খাতায় কেন কে কিভাবে কর দিচ্ছে না কি দিচ্ছে না এটা দেখছে। আমাদেরটার এই দেখভালের ক্ষেত্রে মনে হয়েছে যে আমি দৌড়াতে চেয়েছিলাম কিন্তু দৌড়ালাম না। আমরা যেটা জানি যে বেশ কয়েকটা বড় বড় কোম্পানি তারা তাদের টাকা বিদেশে বা অন্যভাবে নিয়ে গেছেন, তাদের ফাইল তাদের সম্বন্ধে যদি আসে রিপোর্ট আসে যে 50,000 কোটি টাকার ভ্যাট ফাঁকি দিয়েছে, এই কথাটা বললে তো হবে না। এখন 50,000 কোটি টাকা ভ্যাট কেন ফাঁকি দিয়ে গেল এবং সেইটার উদ্ধারের ব্যাপারে আপনার পদক্ষেপ কি, আপনাকে দৃশ্যমান করতে হবে। পিকে হালদার 4,000 কোটি টাকা বা তারাই টাকা নিয়ে তারা চলে যাচ্ছে, সে কিন্তু তার দেশ ত্যাগের নির্দেশনাটা যাচ্ছে মানে ইয়ে পোর্টে কি বলে ওটা, ইমিগ্রেশনে, বেনাপোলের ইমিগ্রেশনে পৌঁছাচ্ছে। উনি জাস্ট পার হয়ে নো ম্যাচ ল্যান্ডে ওইবারে চলে যাওয়ার পরের কাগজটা যাচ্ছে। এখানে সমস্যাটা কার দেখেন? এখানে সমস্যাটা হচ্ছে যে এর আন্তরিকতার সমস্যা। সে কেন সঙ্গে সঙ্গে সে কয়েকদিন আগে কয়েক মাস আগের থেকে জানে যে এই লোকটা এতটা টাকা পয়সা এগুলো নিয়ে গেছে এবং সে দেশ ত্যাগ করতে পারে। সে দেশ ত্যাগ করলে তখন তার সাথে, যেমন আমরা এখন ইন্ডিয়ায় কেস করতেছি, তার কোর্টে কেস করতেছি, তাকে কখন আনবো কীভাবে, এটা তো হয় না। প্রাইভেট বিনিয়োগে নানান ধরনের গ্যাস পানির ইত্যাদি সমস্যা তো আছেই, তাদের পুঁজির অভাব আছে বা ইত্যাদি আছে, আমি ব্যাংকের থেকে লোন দিতে পারছি না, এসব অংশ আছে। এইসব সময় উচিত ছিল নাম্বার 3টা জিনিস করা উচিত ছিল, যেটা শ্রীলঙ্কাও করেছে, অনেক দেশও এই ধরনের সময় করেছে। একেবারে স্মল অ্যান্ড মিডিয়াম স্কেল ইন্ডাস্ট্রিকে, বিশেষ করে নন ফর্মাল ইকোনমিকে বা যারা সেক্টর, তাকে প্রয়োজন হলে নিজের গাঠির পয়সা দিয়ে তাকে দাঁড় করানো, যে তুমি দাঁড়াও। ক্ষুদ্র এবং মাঝারি যে ব্যবসায়ী, তাদের জন্য কি যে কর নীতি রয়েছে বাংলাদেশে, সেটা কি কর নীতি শুধু না, কর নীতি ছাড়াও আমি মনে করি উদ্যোক্তা, নতুন উদ্যোক্তা তৈরি, অর্থাৎ বিজনেসকে অর্থনীতিকে সচল রাখার জন্যে। হ্যাঁ, কারণ ক্ষতিগ্রস্ত এরাই বেশি হয়েছে। বড়জন যিনি লক্ষ কোটি টাকা নিয়ে বিদেশে চলে গেছেন হয়ে গেছে, তার কিন্তু খুব অসুবিধা হচ্ছে না। সে বরং এই টাকা দিয়ে আরও কীভাবে আমার এখানে পরিস্থিতি শেষ করা যায় সেই চেষ্টা করতেই পারে, কারণ টাকা তার হাতে। কিন্তু আমাদের অর্থনীতি কিন্তু চালিকা শক্তি। সরকারের নিজের গাটের থেকে পয়সা দিতে হবে, সেই পয়সা দেওয়ার মতো অবস্থা আমাদের সরকারে আছে কিনা? আমি মনে করি অসুবিধা কিছু নাই, যদি দৃষ্টিভঙ্গি আমি ঠিক রাখতে পারি। আমি যদি আমার ওই স্মল স্কেল ক্ষুদ্র উদ্যোক্তাকে যদি আমি সচল রাখতে পারি, তাহলে ওখান থেকেই আমার অর্থের আসবে। আর আমি তো কিছু মানে পড়ে যাওয়া ব্যাংকে আরও টাকা দিচ্ছি, সে টাকাগুলো দিয়ে তো সে ওই টাকাই ওর নিজের টাকাই নিজে ওখানে হারিয়ে যাচ্ছে। ডোন্ট গিভ দেম মানি। এই পানি দাও। বড়দের ক্ষেত্রে তাহলে কি করা উচিত? হ্যাঁ, বড় যে প্রতিষ্ঠানের যে বলছেন যারা ঋণ খেলাপি হয়েছে, তাদের ক্ষেত্রে কি করা উচিত? তাদের ক্ষেত্রে আপনার হাতে আইন আছে, নিয়ম আছে, আপনি তাদেরকে প্রেসারে রাখবেন। আপনি এটা জিনিসটা সহজ না, এটা জানি, কিন্তু জনগণের কাছে এই আস্থা আসতে হবে যে বড় চোরকে ধরা হচ্ছে। আচ্ছা, বড় চোর যাচ্ছে না, তখন এই ক্ষুদ্র এরা তখন কিন্তু যদি দাঁড়াতে পারে, ঠিক মতন দাঁড়াতে পারে, তখন they will get the answer. আচ্ছা, আরেকটা প্রসঙ্গে আসি। জনসংখ্যার তুলনায় করদাতার সংখ্যা কি নেহাত কম? কি মনে হয়? যথেষ্ট কম। এটা কেন হয়নি? এটা কেন হয়নি? উভয় পক্ষের, আমি আবার শুধু বলবো এনবিআর এর দোষ না, এটা উভয় পক্ষেরই দুর্বলতা। কিরকম দুর্বলতা? দেখেন, ডিজিটালাইজেশনের জন্য আমরা দেখেছি এখন অনলাইন রিটার্ন দাখিলের ব্যবস্থা করা হয়েছে। এটা কি আসলে একরকমের হয়রানি হলো না হয়রানি কমানো হলো? হয়রানি কমানোর লক্ষ্যেই এটা করা। কিন্তু আমাদের দেশের সবচেয়ে মুশকিল হচ্ছে কি, আমাদের কিন্তু বেশ যত কিছু আইন আমরা করি, দ্যাট টুইস্টেড হয়ে যায় এইভাবে। আমি বড় বড় চোরকে ধরার জন্য খুব কঠোর আইন করলাম। আচ্ছা, হ্যাঁ, ওরা কিন্তু ঠিকই বেরিয়ে গেল, ফাঁকি দিয়ে আন্ডারহ্যান্ড ডিলিং বা যেভাবে করে দেয়, কিন্তু আইনটা থেকে গেল। ওই আইনটা যেয়ে ওই যে মিডিয়াম ক্ষুদ্র যারা করদাতা, হ্যাঁ,
তাদের উপরে যেয়ে ওইটা পড়লো, পড়ে ও নিরুৎসাহিত হয়ে গেল। যাই হোক, মানে এখানেও দুষ্টের দমন শিষ্টের পালন, হ্যাঁ। এই ব্যাপারটাকে খুব দিকে এক ছোট করদাতাদের প্রতি আপনি কিছুক্ষণ আগে বলতেছিলেন যে তাদের কর হ্রাস দিয়ে হোক, যেভাবে হোক, পুঁজি দিয়ে হোক, তাদের একদিকে আমার প্রণোদনার বিষয় থাকতে হবে, অন দ্য আদার হ্যান্ড বড়োদেরকে খুব কঠোর অবস্থায় রাখতে হবে, যে যাতে এটা ওদের কাছে টাকা আদায়ের জন্যই শুধু না, এই আমার আমজনতার আস্থার ব্যাপারটা এরা দেখতে চাচ্ছে যে অন্যায়কারীর বিচার হচ্ছে। শুধু এনবিআর নিজে অনলাইন হলে তো হবে না, কারণ আমার সমস্ত করদাতার তারে যেমন এই অনলাইনে রিপোর্ট সাবমিট করতে যেই দেখা যাচ্ছে এমন কিছু তথ্য চাচ্ছে, সে তো জোগাড় করবার মতন সময় পরিস্থিতি নাই। অর্থাৎ ব্যাংক সকল কিছুকেই যদি একসাথে সমভাবে কম্প্রিহেন্সিভ ওয়েতে যদি অনলাইন করা যেত, তাহলে কোনো সহজ হয়ে যেত, পরিষ্কার করে বলে দিতে পারতো। এটা একটা। আরেকটা হচ্ছে সংস্কার বা অনলাইন হলে যাদের অসুবিধা হবে তারা এখানে বড় প্রতিপক্ষ। কাজ সহজ হয়ে গেলে যাদের আয়ের উন্নতির পথ বন্ধ হয়ে যাবে, কিংবা এই কাজ সহজ হয়ে গেলে কেউ আর ওই যে মোলামুলি করবার বা ওই যে ফাইল করবার সুযোগগুলো পাবে না। তো নতুন বছর আমরা আশা করি যে একটা নির্বাচিত সরকার আসবে, তার জন্য নিঃসন্দেহে সামনে অনেক বড় চ্যালেঞ্জ। কিছু পরামর্শ নিব আপনার কাছ থেকে আয়োজনের একেবারে শেষ পর্যায়ে। আমি মনে করি প্রথম কাজ হবে তাদের জনগণের আস্থা অর্জন, সরকারের প্রতি অর্জিত হলেই তখনও জনগণও ভালোভাবে রেসপন্ড করবে। এটা হচ্ছে পয়েন্ট, প্রথম পয়েন্ট, আস্থা অর্জন করা। দ্বিতীয়ত সেই আস্থা অর্জন করতে গেলে সুশাসন, জবাবদিহির পরিবেশ, নিজেকে সেই রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো 7 দিন নিজে আগে মিষ্টি খাওয়া বন্ধ করবেন, তারপরে পাবলিকরে বলবেন যে হ্যাঁ ভাই আপনি মিষ্টি খাইয়েন না। হ্যাঁ, সুশাসন, আমি সেইটার উপরে বেশি জোর দিচ্ছি, দেওয়া উচিত। অনেক ধন্যবাদ আজকের আয়োজনে। আমাদের সীমাবদ্ধতা রয়েছে সময়ের, তারপরও ভালো লাগলো কথা বলে। আমরা 2025-এর মোটামুটি গোটা একটা অর্থনৈতিক যে সার্বিক চিত্র তুলে আনার চেষ্টা করেছি। অনেক ধন্যবাদ। ডক্টর মোহাম্মদ আব্দুল মজিদ, এনবিআর এর সাবেক চেয়ারম্যান, আজকের আয়োজনে আমাদের সাথে ছিলেন। এবং আজকের মতো এখানেই আয়োজন শেষ করতে চাই। সবাইকে ধন্যবাদ। আপনারা দেখছিলেন ইসলামী ব্যাংক পিএলসি ইনসাইড।